রংপুরে আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বিচার শুরুর আবেদন জানাবে প্রসিকিউশন। জাতীয় সনদের খসড়া আজ যাবে রাজনৈতিক দলগুলোর কাছে। পুলিশ কমিশন গঠনে একমত হলেও রাষ্ট্রের মূল নীতি নিয়ে অনৈক্য। মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর কাছে হার মানল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আয়ানও। ৩ জন সংকটাপন্ন, সরকারের কমিশন গঠন। গাজীপুরের টঙ্গীতে উন্মুক্ত ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ। রাতভর তল্লাশিতেও মেলেনি সন্ধান। মহাসড়ক অবরোধ, বিক্ষুব্ধ জনতার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে থাকছে লিখিত পরীক্ষা। স্বজনপ্রীতি ও দুর্নীতি কমবে। শিক্ষকতায় যুক্ত হবেন মেধাবীরা। ইন্স্যুরেন্স কোম্পানির প্রতারণার ফাঁদে কুষ্টিয়ার মানুষ। মেয়াদ পূর্ণ হলেও মিলছে না টাকা। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। 2-3 মাস পরে তোমার টাকা দিয়ে দেবো। আর ফোনে আমার ছেলে দিয়ে ফোন দেয়, ফোনই ধরে না। অফিসে কেউ নাই, কয় যে আমরা কিছু জানি না। প্রত্যেকটা মানুষের গ্রাহকের জন্য টাকাগুলো সুন্দরভাবে সবাই যেন ফিরে পায়, আমরা জেলা প্রশাসনের কাছে আমাদের এই একটা আবদার। এবং নানা আলোচনার পর বাণিজ্য চুক্তিতে পৌঁছালো ইইউ ও যুক্তরাষ্ট্র। 15% শুল্কে একমত। 1 আগস্টই শেষ হচ্ছে সময়সীমা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। ট্রাইব্যুনালে হাজির করা হবে বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে। এর আগে গত 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। জুলাই সনদের খসড়া আজকের মধ্যে সব রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রোববারের বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূল নীতি নিয়ে একমত হতে পারেনি সব রাজনৈতিক দল। তবে স্বাধীন পুলিশ কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হয়েছে সব দল। তাইফুর রহমান তুহিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রোববার সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় 19তম বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, পুলিশ কমিশন গঠন ও নারী আসন সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হয়। কার্যসূচি হাতে পেয়েছেন। আলোচনার প্রথম পর্বে স্বাধীন পুলিশ কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছালেও ভিন্নমত পোষণ করে রাষ্ট্রের মূলনীতি ও নারী আসন নিয়ে। ফ্লোরে আমাদের প্রস্তাবটা দিয়েছে, আমরা বিশ্বাস করি কিছু সংখ্যক আসনে নারীরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে আস্তে আস্তে গ্রাজুয়ালি সেই অবস্থায় উন্নীত হোক। যখন একসময় দেখা যাবে কোনো সংরক্ষিত আসনের প্রয়োজন হবে না, সবাই সরাসরি নির্বাচন করতে পারবে। বাংলাদেশ সংবিধানের নীতিমালা, সেখানে আমরা পরিষ্কারভাবেই বলেছি পঞ্চম সংশোধনীর মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন এটা করতে হবে। এদিকে 72-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যা দিয়ে এর মূলনীতি পরিবর্তন চায় এনসিপি। একই সঙ্গে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলেও মনে করে দলটি। এবং অবশ্যই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সেগুলো বাস্তবায়িত হওয়ার পরেই নির্বাচনের সুনির্দিষ্ট যে তারিখগুলো আছে সেগুলো ঘোষণা করা যেতে পারে। জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে সনদ প্রণয়ন করতে চায় কমিশন। আলোচনার এই প্রক্রিয়া 31শে জুলাই আমরা সম্পাদন করতে চাই। এ বিষয়ে আমরা আন্তরিক, রাজনৈতিক দলগুলো আন্তরিক, আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি 31শে জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে আগস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। সোমবার ঐকমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্রীয় ক্ষমতা ও নারী আসন নিয়ে আলোচনা হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।
রাজধানীর উত্তরায় মাইলস্টোর স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবী আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত 1:45টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাহিল ফারাবী আয়ান মাইলস্টোর স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীতে পড়ালেখা করত। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, রাত 1:45টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবী আয়ান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার শরীরের 40% দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে রাখা হয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে 18 জনের বেশি মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল বার্নে 1 জনের মৃত্যু হয়। রাজধানীর উত্তরার মাইলস্টোর স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 9 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার রাতে মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, কমিশন বিমান বিধ্বস্তের পরিপ্রেক্ষিত, কারণ, দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিত করবে। এই কমিশনকে 4 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিশনের সভাপতি করা হয়েছে সাবেক সচিব AKM জাফরুল্লাহ খানকে। অপর সদস্যরা হলেন বিমান বাহিনীর সাবেক সহকারী প্রশাসন প্রধান, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল M সাইদ হোসাইন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আশিকুর রহমান এবং আইনজীবী আশরাফ আলী। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় চিকিৎসা দিতে আসা বিদেশি চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিঙ্গাপুর, চীন ও ভারতের 21 জন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে তিনি তাদের প্রতি এই কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টা জাতীয় সংকটের সময়ে তাদের উৎসর্গ ও সংহতির প্রশংসা করেন এবং জরুরি স্বাস্থ্য সেবায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন। ডক্টর ইউনূস বলেন, এই দলগুলো শুধু তাদের দক্ষতা নিয়েই আসেনি, এনেছে তাদের হৃদয়ও। তাদের উপস্থিতি আমাদের অভিন্ন মানবিকতা ও বিপর্যয়ের সময়ে বৈশ্বিক অংশীদারিত্বের মূল্যকে আবারও নিশ্চিত করেছে। তিনি সফররত চিকিৎসকদের তাদের লক্ষ্য সহজতর করতে সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা জাতীয় বার্ন ইনস্টিটিউটে সকাল থেকে অবস্থান করছি। সেখানে এখন পর্যন্ত যে 33 জন রোগীর চিকিৎসাধীন রয়েছে, তাদের ব্যাপারে কিন্তু এর আগে আমরা দেখেছি যে 4 দেশের বিশেষজ্ঞ প্রতিনিধি দল যারা এসেছিল, চীন, ভারত এবং সিঙ্গাপুরের যে প্রতিনিধি দল এসেছিল, প্রত্যেকের কিন্তু সব রোগীর ব্যাপারে কেস স্টাডি তারা করেছেন এবং প্রত্যেকটি রোগীকে তারা সরাসরি পর্যবেক্ষণ করেছেন, তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। একই সাথে কোন কোন বিষয়গুলো নিয়ে তারা আসলে সর্বোচ্চ গুরুত্ব দেবে সেগুলো তারা পরামর্শ দিয়েছেন বাংলাদেশের চিকিৎসক নার্সদেরকে। সেই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত তাদের চিকিৎসা চলছে। যদিও এখন পর্যন্ত এই হসপিটালে 18 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যাদের শরীরে 70% থেকে শুরু করে 40%, অর্থাৎ 40 থেকে 70% পুড়ে গিয়েছিল এমন রোগী কিন্তু মারা গিয়েছে। কিছু রোগী ছিল যাদের 95% পর্যন্ত পুড়ে গিয়েছিল, তাদেরকে আসলে এখানে বাঁচানো সম্ভব হয়নি। গতকালকেও আমরা দেখেছিলাম যে শিশু আয়ান, যিনি 14 বছরের একজন শিক্ষার্থী, যিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ছিলেন, তিনিও কিন্তু মারা গিয়েছেন গতকালকে রাতে, ঠিক রাত দুপুর 2টার দিকে। তার মরদেহ রাতেই হস্তান্তর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং বাকি যে সবচেয়ে রোগী ভর্তি ছিল তাদের কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা চলছে এবং সেখানে আইসিইউতে আমরা গতকালকে যেটি পরিচালকের বক্তব্যে দেখেছিলাম যে আইসিইউতে 4 জনের চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে কিন্তু 1 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং বাকিদের চিকিৎসা কিন্তু
এখন চলছে এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে কিন্তু চলছে এবং এই চিকিৎসা আসলে গতকালকে আমরা দেখেছিলাম যে 2 জনকে ছুটি দেওয়া হয়েছে এবং আরো অন্তত 10 জন যারা এই আগামী 2-3 দিনের মধ্যে ছুটি পাবেন বলে চিকিৎসক আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। বার্ন ইনস্টিটিউট থেকে চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় উন্মুক্ত ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ রয়েছে। তল্লাশি করেও তার এখনো খোঁজ মেলেনি। এ ঘটনায় 2 ঘন্টা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। রোববার রাত 9:15টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যায়। অতিবৃষ্টির কারণে পানি জমে থাকায় ম্যানহোলটি দেখা যাচ্ছিল না। রাস্তা পার হওয়ার সময় তিনি পড়ে যান। এ সময় তাকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে যোগ দেন। রাত 12টা পর্যন্ত তল্লাশি করে ওই নারীর খোঁজ মেলেনি। এদিকে ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দেন। বছর আগে এগুলো চুরি হয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরে সিটি কর্পোরেশন মেডিকেল সবার উভয়ের দায়িত্ব ছিল এটা দেখার। আমরা কোন দেশের নাগরিক? একটা স্ল্যাবের জন্য একটা জীবন চলে গেছে। অনেক লোক এখানে পরে, আবার অনেক লোক উদ্ধার হয়, কিন্তু ওই স্রোতের কারণে ভাইসা জায়গা এরকম বহু ঘটনা ঘটছে। আরো দর্শক, গাজীপুরের টঙ্গীতে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নজরুল, নিখোঁজ নারীর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে কিনা এবং অরক্ষিত ড্রেনেজ নিয়ে বাসিন্দারা কি বলছেন জানাবেন সব মিলিয়ে। ইশাত, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গত রাত 9টার সময় কিন্তু আমরা টঙ্গী ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় কিন্তু যে জলাবদ্ধতা হয়েছিল, যে জলাবদ্ধতার যে পানি উঠেছিল, অর্থাৎ সিটি কর্পোরেশন যে ড্রেন রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু এক নারী পিছল খেয়ে কিন্তু ম্যানহোলের ডাকনা খোলা থাকে কিন্তু ভিতরে নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেই নিখোঁজ নারীর সন্ধানে কিন্তু আপনার বিভিন্নভাবে কিন্তু তাকে খোঁজা হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তার ডুবুরি দল, ফায়ার সার্ভিস এবং পুলিশ স্টেশনের বিভিন্ন যে কর্মী রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে কিন্তু তাকে খোঁজার চেষ্টা করছেন। এখানে কালকে থেকে কিন্তু এই উদ্ধার অভিযান চলছে এবং এখন পর্যন্ত কিন্তু উদ্ধার অভিযান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা সিটি কর্পোরেশনের ডুবুরি দল কিন্তু এখানে চেষ্টা করছে যে সেই নিখোঁজ নারীর মৃতদেহ উদ্ধার করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস এবং পুলিশের সহায়তায় কিন্তু এই উদ্ধার অভিযান চলছে। কিন্তু আপনি এখন যদি আমি দেখাতে চাই আপনাকে, এখানে কিন্তু যে ডুবুরি দল, অর্থাৎ এই আপনি জানেন যে আপনার এই আপনি যেমনটা বলছিলেন, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ রয়েছেন এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। রাজধানীতে রোববার সন্ধ্যার পর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা, কখনো মাঝারি ধরনের এই বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। লাগাতার এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির এই ধারা আগামী 1-2 দিন অব্যাহত থাকতে পারে। রোববার সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত ঢাকায় 9 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখনও আকাশ মেঘলা রয়েছে। আগামী বুধবার থেকে দেশে বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় ঢাকাতেও বৃষ্টি কমতে পারে।
চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতাকে ৭ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। গ্রেপ্তারের আরেক আসামি প্রাপ্তবয়স্ক না হওয়ায় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। শনিবার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের রাজধানীর গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির সময় তাদের হাতে নাতে আটক করে পুলিশ। মাকদুরা মিতির রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। শনিবার গুলশানের সংরক্ষিত আসনের সাবেক এমপি, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদের বাসায় চাঁদা নিতে গিয়ে হাতে নাতে আটক হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ ৫ জন। এ ঘটনায় শনিবার মধ্যরাতে ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে গুলশান থানায় মামলা করে শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জন আসামিকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান। শুনানিতে ৪ জনকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। মামলার বাদী এই আসামিদের ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে আমরা সেম সাবমিশন রেখেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড পাওয়া অপর ৩ আসামি হলেন সাদকাউন সিয়াম, সাদ্দাম সাবাব ও ইব্রাহিম হোসেন। অপরজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। চাঁদাবাজির ঘটনায় আটকের পর শনিবার রাতেই তাদেরকে স্থায়ী বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটি। রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রিফাত রশিদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় ব্যবহার করে কোনো অপকর্ম বরদাস্ত করা হবে না। এ বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। বিস্তারিত এনআই নাহিদের প্রতিবেদনে। চাঁদাবাজির অভিযোগে ৫ জন গ্রেপ্তারের পর জরুরি সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এ সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনামুল হাসান। স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। রিফাত রশিদ ঘোষণা দেন, কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করা হলো। অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। বৈষম্য বিরোধীর ব্যানার ব্যবহার করে কোনো অপকর্ম করা হলে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতেও বলেন তিনি। আপনাদেরকে আরও একবার আহ্বান করছি, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারকে ব্যবহার করে আজকে থেকে কোনো প্রকার অপকর্ম করার সুযোগ নেই। যারা এই ধরনের অপকর্ম করার চেষ্টা করবে, আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। ঘটনার দায় স্বীকার করে সারা দেশের কমিটি স্থগিত করা দেশের ইতিহাসে নজিরবিহীন বলেও মন্তব্য করেন রিফাত রশিদ। প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই সব কিছুর সমাধান আছে। রোববার রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় নতুন সরকার ভারতের সঙ্গে নদীর পানির ন্যায্য হিস্সা সহ সব অধিকার বুঝে নেবে বলে আশা জানান বিশেষজ্ঞরা। সাদ আহমেদের রিপোর্টে বিস্তারিত। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজিত সেমিনারে একই টেবিলে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিশেষজ্ঞরা বলেন, জাতীয় নদী ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে হবে। নতুন সরকার ভারতের সঙ্গে নদীর পানির ন্যায্য হিস্সা বুঝে নেবে বলেও আশা জানান তারা। ভারতের সাথে এখনো 50টির উপর অভিন্ন নদী আমাদের রয়ে গেছে। এইগুলি নিয়ে কথা হয়েছে, কাজ হয়নি। আমি প্রত্যাশা করব নতুন সরকার এই অমীমাংসিত বাদবাকি নদীর ন্যায্য হিস্সা পাওয়ার ক্ষেত্রেও তারা যথোপযুক্ত পদক্ষেপ নেবে। আমি আশা করব এই বিষয়টা নিয়ে আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবেন তাদের কাছে এটা একটা বড় ধরনের প্রজেক্ট রাখবে। আর দেশের মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রাজনীতিকরা। এই প্রশ্নে আমরা সবসময় পিছিয়ে আছি, কারণ আমাদের দেশের শাসকরা তারা নিজের গদি রক্ষার জন্য
তারা যে কোনো কিছু বিনিময় করতে প্রস্তুত। এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়তে কোনো দলীয় বিবেচনা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না। পদ্মা ব্যারেজ তৈরি করার ব্যাপারে একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই ব্যাপারে আমরা একটা জাতীয় ঐক্যমত আমরা তৈরি করব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সবকিছুর সমাধান খুঁজে পাওয়া যাবে। জনগণের চাহিদার ব্যাপারে বিএনপি সচেতন বলেও জানান তিনি। কিন্তু আজকে একটা সুযোগ তৈরি হয়েছে, এই অভূতপূর্ব একটি ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি এবং সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার ঐক্য আমাদের যদি থাকে, তার নিঃসন্দেহে আমরা সফল হব। অগ্রাধিকার ভিত্তিতে আগামী সরকারকে প্রকল্পটি বাস্তবায়নের আহ্বানও জানান বক্তারা। আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাতে জামালপুরে হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত ও প্রায় 400 বছরের প্রাচীন দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গত 54 বছরে বাংলাদেশে বৈষম্য রয়েছে, সমান অধিকার, মুক্তিযুদ্ধের সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত হয়নি। তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করতে চায়। আজ সকালে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর শহরের গেটপাড় থেকে পদযাত্রা শুরু করবে এনসিপি। পরে ফৌজদারি মোড়ে পথসভা হবে। দুপুরে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবেন নেতারা। আমরা একটি বৈষম্যহীন সকল নাগরিকের একটি সমান অধিকারের বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার এবং নাগরিক মর্যাদা পাবে। দর্শক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার খবর জানাতে জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, আপনার কাছে জানতে চাইবো যে এনসিপি নেতারা এখন কোন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, জানাবেন। জি, আসলে গতকাল সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাহিদ হাসানের নেতৃত্বে কিন্তু ঢাকা থেকে নেতৃবৃন্দ জামালপুরে সন্ধ্যায় এসেছে এবং সন্ধ্যায় আসার পরে তারা প্রথমে জামালপুরের শাহজামাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন এবং মাজার জিয়ারত শেষে ওনারা জামালপুরের দয়াময় মন্দিরে যান এবং সেখানে কিন্তু একটি মত বিনিময় করেন সাথে। এবং এরপরে কিন্তু আমরা যদি বলি যে আসলে আজকে সকাল নাগাদ তারা সকাল 9টায় জামালপুর জেলা একটি শহীদ যারা রয়েছে তাদের সাথে মত বিনিময় করেন এবং মত বিনিময় শেষ হয়েছে কিছুক্ষণ পূর্বেই। এবং আমরা যেটি জানতে পেরেছি 11টা নাগাদ আসলে যে পথসভা রয়েছে, পদযাত্রা রয়েছে, 11টা থেকে তাদের সেই প্রোগ্রামটি শুরু হবে জামালপুরের তমালতলা মোড় থেকে এবং সেটি এসে দমলতলা মোড় থেকে এসে মূলত জামালপুরের যে ফৌজদারি রয়েছে অর্থাৎ আমরা যেখানে রয়েছি এখানে এসে তাদের একটি জনসভা রয়েছে এবং এই জনসভার শেষেই মূলত তারা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবে। আমরা যেটি দেখেছি যে নেতৃবৃন্দ ঢাকা থেকে যে এনসিপি নেতৃবৃন্দ আসবে তাদের আগমন উপলক্ষে জামালপুরের বিভিন্ন উপজেলা থেকে যে এনসিপির যে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু জামালপুরে আসতে শুরু করেছে এবং জামালপুরে কিন্তু আজকের এই প্রোগ্রাম উপলক্ষে কিন্তু নেতৃবৃন্দদের মধ্যে একটি আনন্দ উপভোগ করছে এবং আনন্দ বিরাজ করছে। আর বিশেষ করে যদি আপনাদের বলি যে এই যে দেশের যে বৈষম্য সেটি দূর করার জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই কিন্তু মূলত এই এনসিপির যাত্রা এবং এই ছিল আসলে সর্বশেষ খবর জামালপুরের ফৌজদারি মোড় থেকে এনসিপির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জামালপুর থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। একাডেমিক ফলাফল আর মৌখিক পরীক্ষায় নিয়োগ নয়, শিক্ষক হিসেবে নিয়োগে লিখিত পরীক্ষায় বসতে হবে প্রার্থীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে এমন নীতিমালার প্রয়োগ করছে কর্তৃপক্ষ। এতে করে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ কমবে বলছেন উপাচার্য। কাজী সাহেদের প্রতিবেদন।
প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয়ে আসছে একাডেমিক ফলাফল ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে। এবার সেই ধারা ভেঙে নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 3টা মোডে আমরা আগে শুরুতে লিখিত পরীক্ষা নিয়েছি। সেখানে লিখিত পরীক্ষায় যারা এখানে বোর্ডের সদস্যরা আছেন তারাই সাধারণত প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নগুলোর ভেতর থেকে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় উনি মডারেশন করছেন। নতুন এই নিয়মে অধিক মেধাবীরা শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এছাড়া দীর্ঘদিনের স্বজনপ্রীতি ও দুর্নীতির যে অভিযোগ সেটি থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়ার আশা কর্তৃপক্ষের। এখানে স্বজনপ্রীতি দুর্নীতি করার সুযোগ অনেকখানি কমে যাচ্ছে শুরুতেই আর কি। শিক্ষাবিদরা বলছেন একাডেমিক ফলাফলে সৎ হতে না পারায় মেধা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এমন পদ্ধতি মন্দের ভালো, যোগ করা যেতে পারে ডামি ক্লাসও। প্রেজেন্টেশন স্কিলটাও মেজার করা দরকার। একজন ছাত্র খুব ভালো ছাত্র কিন্তু সে ক্লাস ডেলিভারি ভালো নাও হতে পারে, আবার একজন ভালো ছাত্র তার স্কিল আছে এবং ডেলিভারিটাও চমৎকার। আমরা এই ধরনের শিক্ষক চাই। বাছাই প্রক্রিয়া খুব কঠিন হয়ে যাচ্ছে, তবে এটা একটা মন্দের ভালো প্রক্রিয়া। দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুকরণীয় হতে পারে বলছেন শিক্ষাবিদরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ইন্স্যুরেন্স কোম্পানির প্রলোভনের ফাঁদে পড়ে প্রতারণার শিকার কুষ্টিয়ার হাজার হাজার সাধারণ মানুষ। লাভ তো দূরের কথা, মেয়াদ পূর্ণ হলেও মিলছে না কষ্ট অর্জিত সঞ্চিত টাকা। দিনের পর দিন টাকা ফেরত পেতে ঘুরছেন ইন্স্যুরেন্স কোম্পানির দাঁড়ে দাঁড়ে, তবুও মিলছে না কোনো সুরাহা। ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তারা দিচ্ছেন না টাকা ফেরতের কোনো নিশ্চয়তাও। তবে প্রশাসন বলছে অভিযোগ পেলে নেবেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার মোল্লাটাগড়িয়া এলাকার দিনমজুর নুরুল ইসলাম 2010 সালে মা ও তার নিজের নামে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কুষ্টিয়া শাখায় করেছিলেন 2টি মাসিক সঞ্চয়পত্র। 12 বছর ধরে খেয়ে না খেয়ে সেখানে সঞ্চয় করেছেন টাকা। 2022 সালে সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হয়ে গেলেও এখনো পাননি তাদের সঞ্চিত সেই টাকা। তার মতো এ এলাকার সকল সঞ্চয়কারীদেরই একই অবস্থা। কেউ কাঁথা সেলাই করে, আবার কেউ বাড়ির মুরগির ডিম বিক্রি করে লাভের আশায় এ কোম্পানিতে সঞ্চয়পত্র করে পড়েছেন চরম বিপাকে। লাভ তো দূরের কথা, ইন্স্যুরেন্স কোম্পানির প্রতারণার ফাঁদে পড়ে মেয়াদ পূর্ণ হলেও মিলছে না কষ্টে অর্জিত সঞ্চিত টাকা। 12 বছরের মেয়াদ ছিল, সেখানে মূলত মনে করেন 2022 সালে আমার মেয়াদ হচ্ছে বই পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ পরিপূর্ণভাবে টাকাটা দিয়ে তাকে পূর্ণ করা হয়েছে। 3 বছর হয়ে যাচ্ছে, 3 বছরের ভিতরে মনে করেন এখনো আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কোনো। ওই পপুলার ইনছিলেন, লাইফের ইনছিলেন, ওই ভাই আর আসে না, লোকে হলো 2-3 মাসে পরে তোমার টাকা দিয়ে দেবো, আর ফোনে আমার ছেলে দিয়ে ফোন দেয়, ফোনে ধরে না। এমন অবস্থায় কুষ্টিয়ার হাজার হাজার সঞ্চয়কারী টাকা ফেরত পেতে দিনের পর দিন ঘুরছেন ইন্স্যুরেন্স কোম্পানির দাঁড়ে দাঁড়ে, তবুও মিলছে না কোনো সুরাহা। কোম্পানির কর্মকর্তারাও দিচ্ছেন না টাকা ফেরতের কোনো নিশ্চয়তা। তাই প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। এখন দিতে পারছে না, ওরা পলাইছে, আর খোঁজ পাচ্ছি না। অফিসে কেউ নাই, কয় যে আমরা কিছু জানি না, টাকা আসলে দেব। আমি যে টাকাটা দিচ্ছি গরিব মানুষ, আমরা এই টাকাগুলা প্রত্যেকটা মানুষের গ্রাহকের জন্য টাকাগুলা সুন্দরভাবে সবাই যেন ফিরে পায়। আমরা জেলা প্রশাসনের কাছে আমাদের এই একটা আবদার। এ বিষয়ে কথা বলতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কুষ্টিয়া শাখায় গিয়েও দেখা মেলেনি কোনো কর্মকর্তার। তারা নাকি অফিসেও বসেন না ঠিক মতো। তবে এ অফিসের এক অফিস সহকারীর সাথে ভুক্তভোগীদের সঞ্চয়ের টাকা ফেরতের বিষয়ে কথা হলে তার কাছেও নেই এর কোনো সদুত্তর। আমাদের এইরকম কোনো কিছু নেই, টাকা জমা হয় না আমাদের, এখন মোবাইল অ্যাপসে হয়েছে, অ্যাপসে দেখা যাবে। তবে জেলা প্রশাসক বলছেন এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। লিখিত আমরা অভিযোগ পাই তাহলে একটা কমিটি করে আমরা তদন্ত করব এবং দ্রুত সেই কমিটির সত্যতা পেলে, কমিটির প্রতিবেদনে যদি আমরা সত্যতা পাই তাহলে সেই প্রতিবেদনের আলোকে আমরা আইনগত ব্যবস্থা নেব। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রলোভনের ফাঁদে পড়ে প্রতিনিয়তই প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। তাই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।